আচ্ছা, আবার শুরু করতেছি। টেন্স রাইটিং এবং স্পিকিং দুই ক্ষেত্রেই অনেকগুলো ক্রাইটেরিয়ার উপরে ব্যান্ড স্কোরটা দেওয়া হয়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। আপনি যত রকমের গ্রামার আপনার কথা অথবা হচ্ছে লেখার মধ্যে প্রকাশ করতে পারবেন এবং অ্যাকিউরেটলি করতে পারবেন, তত ভালো মার্কস আসবে ওই সেগমেন্টে বিশেষ করে। তো আমরা রাইটিং এর ক্লাস তো আগামী মানে নেক্সট ক্লাসে রাইটিং এর ক্লাস শুরু করব। তো তার আগে শুধু আমরা এই টেন্স এবং হচ্ছে এই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার সম্পর্কে একটু কথা বলি, হ্যাঁ? কথা বলার পরে এইটার উপরে আপনাদেরকে কিছু প্র্যাকটিস দেব। তো টেন্সের সঠিক ব্যবহার মানেই হচ্ছে এটার অক্সিলারি ভার্বের সঠিক ব্যবহার। আমরা তো জানি টেন্স কত প্রকার এটার, এবং সেন্টেন্সেরও দুইটা ফর্ম থাকবে, অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্ম। মানে কর্তার মানে আহ, যে কাজ করতেছে তার সে অ্যাক্টিভলি করতেছে না কি প্যাসিভলি করতেছে সেটার উপর ডিপেন্ড করে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটা সেন্টেন্সের স্ট্রাকচার হয়। তো অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে টেন্স কিরকম আর প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিরকম, এই জিনিসটা আপনারা অনেক আগেই স্কুল কলেজে পড়ে আসছেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো টেন্সের যে অক্সিলারি ভার্বের ব্যবহারটা এটা ভালো করে শিখে রাখেন। কারণ অক্সিলারি ভার্ব এবং ভার্বের যে ফর্ম, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের যে ফর্ম, এই দুইটা যদি ঠিক থাকে অটোমেটিক টেন্স ঠিক হয়ে যাবে। এই কারণে আমি এখানে টেন্সের একটা চার্ট দিয়েছি প্রত্যেকটা টাইপ অনুসারে, যে প্রেজেন্টের চারটা, পাস্টের চারটা, ফিউচারের চারটা টাইপ। সেই অনুসারে অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্মের সেন্টেন্সের জন্য আমি জাস্ট এটা ভার্বের ফর্ম প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব কোন ক্ষেত্রে ইউজ হয় এবং সেটা ব্যবহার, এটা একটা ব্যবহারের ক্ষেত্রেও আমি একটা আহ, কি বলে সিম্পল সেন্টেন্সের উদাহরণ দিয়েছি। আপনি আপনাদের এই টেন্সের এই চার্টটা পড়ার সময় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কোন মনোভাব প্রকাশের ক্ষেত্রে কোন টেন্সটা ব্যবহার হচ্ছে, এইটা। যেমন দেখেন, তারা পার্কে ফুটবল খেলছে, মানে এখন রিসেন্টলি একটা কাজ চলমান, হ্যাঁ। তো এই টাইপের মনোভাব প্রকাশের ক্ষেত্রে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতেছেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে গেলে আপনার কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এম, ইজ অথবা আর। আর ভার্বের কি ফর্ম থাকবে, এটা হচ্ছে তো আমাদের অক্সিলারি ভার্ব এম, ইজ, আর। আর ভার্বের কোন ফর্মটা ব্যবহার হচ্ছে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য পার্ক। তো দে, তারপরে যে অক্সিলারি ভার্ব আর হয়েছে, আর প্রিন্সিপাল ভার্ব প্লে এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। এই তো, ইজি। তো এটা যখন পড়বেন আপনারা, তখন এই মানে সিম্পল সেন্টেন্সটা দেখে এবং এটার অর্থটা দেখে বুঝবেন যে আসলে কোন মনোভাবটা প্রকাশ করার কারণ জন্য আমরা কোন টেন্সটা ব্যবহার করছি এবং কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করছি। এখন এই মনোভাবটা প্রকাশের জন্য যে টেন্সটা, সেটা যে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইটা মনে রাখাটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে আমি কোন মনোভাবটা প্রকাশ করার জন্য আমরা এই মানে কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করতেছি, কোন মনোভাবটা প্রকাশ করার জন্য কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করতেছি, সেইটা হচ্ছে আমাদের মেইন বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন মনোভাবের জন্য কোন অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব সেটা মুখস্থ করতে হবে। তো টেন্সটা আসলে আমাদের আজকের মেইন ফোকাস বিষয় না, যদিও এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা বুঝতে যদি কারোর সমস্যা হয় পড়ার পরেও, তাহলে আমাকে বলবেন নেক্সট ক্লাসে। তবে আমি জাস্ট আপনাদেরকে বললাম যে কিভাবে পড়বেন। সিম্পল সেন্টেন্স এবং তার অর্থ দেখে বুঝবেন যে কোন মনোভাবটা প্রকাশ করছি এবং সেই মনোভাব প্রকাশের জন্য কোন অক্সিলারি ভার্বটা মানে ব্যবহার করতেছি এবং ভার্বের কোন ফর্মটা ব্যবহার করতেছি। ভার্বের কোন V1 ফর্ম, তারপর V2, V3, এটা আশা করি আপনারা জানেন। V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
আচ্ছা, এই গেল টেন্স। আমাদের টেন্সের ইয়ারটা দেখবেন, বিশেষ করে ইয়া মানে প্রেজেন্ট ইয়া অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্ম দুইটাই। আ, এবার আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে চলে আসি। এই ওই টেন্সের বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে এমনিতে আপনাদের আগের থেকে, সেটা আমাকে বলতে পারেন চাইলে। আর কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এইটা এখন যেটা আমরা দেখাবো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের আর পাংচুয়েশনের ব্যবহার, এইটা খুব মনোযোগ দিয়ে শুনে করেন, দেখবেন। এটা আপনারা বাসায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। ও আমি যেটা বলছিলাম, টেন্সের এইগুলারও কিন্তু আপনারা বাসায় লিখে লিখে প্র্যাকটিস করেন। আমি জানি আপনারা পারেন, কিন্তু তাও যেন কোনো ভুল না হয়। আপনার মাথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই রিলেটিভ এই মনোভাবের যা মাথায় আসে, সেগুলো যাই মাথায় আসবে, যেমন ফুটবল খেলছিল তারা ফুটবল খেলছে, তারপরে হচ্ছে সখিনা ভাত খাচ্ছে, তারপরে বড় বড় যদি কোনো কিছু হয়, যখন আমি যখন আমি স্কুলে যাচ্ছিলাম আমি দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এরকম মনোভাব মাথার মধ্যে আসতেছে, সেগুলাকে ইংলিশে ট্রান্সলেট করবেন এবং কোন মনোভাবের জন্য কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করতেছেন সেটা পারফেক্টলি ইউজ করে আপনার সেন্টেন্স লিখবেন এবং এটা আমাকে দেখাবেন। আপনার প্রত্যেকটার উপরে আমাকে দেখাবেন যে আপনি প্রত্যেকটা টেন্সের উপর অ্যাটলিস্ট 10টা করে সেন্টেন্স লিখছেন। মানে অ্যাক্টিভের জন্য হচ্ছে কয়টা, 12টা আছে, তো 12টা দিয়ে আপনি 10 10 গুণ করলে 120টা সেন্টেন্স লিখবেন। আবার প্যাসিভ ফর্মে আছে 4টার জায়গায় 3টা, কারণ পাস্ট পার্টিসিপল কি বলে, প্যাসিভে আমরা সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি না। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বাদে বাকি হচ্ছে তিনটা তিন 9টা দিয়ে আপনারা এরকম 90টা সেন্টেন্স তৈরি করবেন। আর 120 আর এই 90টা সেন্টেন্স এগুলো একদিনে করতে হবে এমন না। আপনি আজকে প্রেজেন্ট দিয়ে ধরেন 10টা করলেন, এইটাই দেখান। তারপরে হচ্ছে আরেক দিন পাস্ট দিয়ে 10টা করলেন, এটাই দেখান, এইভাবে দেখান। অথবা হচ্ছে প্রত্যেকটা টেন্স দিয়ে একটা করে সেন্টেন্স রেগুলার তৈরি করে আমাকে দেখান। তাহলে অন্তত এই প্রত্যেকটা টাইপ আপনার রেগুলার প্র্যাকটিস হবে। এতে করে আপনারা যখন রাইটিং এর টাস্ক 2 লিখবেন অথবা টাস্ক 1 লিখবেন, তখন আপনাদের কিন্তু এই মানে আনইনটেনশনালি কোনো ভুল হবে না। আপনি দেখবেন যে লিখছেন অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে, মনে একটা ভাব আসতেছে অটোমেটিক, ইভেন আপনি লেখার সময়ও, ইভেন বলার সময়ও আপনাদের অটোমেটিক কারেক্ট মানে সেন্টেন্স তৈরি করতে পারবেন। সেম অ্যাজ কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দিয়েও আপনারা করবেন। আমি এখানে কিছু কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স মানে লিঙ্কার্স দিয়ে সেন্টেন্স তৈরি করে আপনাদের উদাহরণ দিয়েছি। এরকম প্রত্যেকটা বিষয় দিয়ে আপনাদের এরকম সেন্টেন্স তৈরি করতে হবে। তো আসি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে, কিন্তু সিম্পল সেন্টেন্সে কিন্তু একটা সেন্টেন্স জাস্ট, কিন্তু কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স আসলে দুইটা বাক্যাংশকে যুক্ত করে, মানে দুইটা ক্লজ, ক্লজ মানে বাক্যাংশ, দুইটা ক্লজকে জাস্ট কানেক্ট করে কোনো লিঙ্কার্স এর মাধ্যমে। এগুলো কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার্স হচ্ছে এগুলো, আর কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার্স গুলো হচ্ছে যে এই টাইপের গুলো। তো আমি এগুলো একটা একটা করে আসতেছি। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সে আসি। এখানে দুইটা ক্লজ থাকে, যেমন দেখেন, আই লাভ টু ট্রাভেল and I enjoy meeting new people. I love to travel, এইটা একটা ক্লজ, and I enjoy meeting new people. এইখানে দেখেন, এই যে দুইটা ক্লজ, এই দুইটা ক্লজ কিন্তু একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, মানে আই লাভ টু ট্রাভেল এই কথাটুকু দিয়ে আমি কিন্তু একটা মনের ভাব প্রকাশ করতে পারছি। আবার আই এনজয় মিটিং নিউ পিপল, এটাও আলাদাভাবে মনের ভাব প্রকাশ করতেছে। জাস্ট দুইটা সেন্টেন্সকে একটা লিঙ্কার অ্যান্ড এটা দ্বারা জাস্ট যুক্ত করে দিলাম, এখন এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল।
এই আর কি। এন্ড কখন ব্যবহার করি? এবং বুঝাইতে। আই লাভ টু ট্রাভেল এন্ড আই এনজয় মিটিং নিউ পিপল। আচ্ছা, এবার বাট কখন ইউজ করি? কিন্তু বুঝাইতে। She wanted to go to the park but it started raining. দুইটা ক্লজ, যে দুইটা আলাদা আলাদা ক্লজ, দুইটাই কিন্তু আলাদা ভাব প্রকাশ করছে। যেমন she wanted to go to the park, এটা দিয়ে একটা মনের ভাব প্রকাশ করছে। আবার it started raining, এটাও প্রকাশ করছে। খালি মাঝখানে একটা লিঙ্কার দিয়ে এটাকে যুক্ত করা হলো। এই কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত আহ, এই, আহ, দুইটা ক্লজ একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকে না, ঠিক আছে? মানে দুইটাই আলাদাভাবে মনের ভাব প্রকাশ করতে পারে। অর কখন ব্যবহার করে? অথবা হিসেবে। সো, সুতরাং, yet অথচ, তারপর ফর হচ্ছে জন্য, নর হচ্ছে এবং না। হ্যাঁ, তো আমাদের সাধারণত এই কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার গুলো আমরা রেগুলার ব্যবহার করি, অ্যান্ড, বাট, অর, সো, ফর, এগুলো সাধারণত ব্যবহার করি। তো যেগুলো সব থেকে বেশি ব্যবহার সেগুলো আমি এনলিস্টেড করেছি এখানে। তো এটা একটু দেখবেন আপনারা। অর কখন ব্যবহার করি? যখন আলাদা, মানে অথবা বুঝাই, যেমন হয় এইটা নয় ওইটা, যে কোনো একটা। হ্যাঁ, ইউ ক্যান স্টাডি নাও অর ইউ ক্যান ফিনিশ ইউর হোমওয়ার্ক লেটার, মানে এখন তুমি চাইলে পড়াশোনা শেষ করতে পারো, অথবা ইউ ক্যান ফিনিশ ইউর হোমওয়ার্ক লেটার, মানে পরে ওইটা শেষ করতে পারো। এখানে অপশন হচ্ছে দুইটা। আর এন্ড এর ক্ষেত্রে কি বলছি? দুইটাই, ট্রাভেল করতে পছন্দ করি, মানে এনজয় মিটিং নিউ পিপলও পছন্দ করি। আর অ্যান্ড অর যেটা, অ্যান্ড অর এইভাবে যদি লিখি তখন এটা 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 হচ্ছে দুইটা অথবা একটা অথবা দুইটাই বোঝায়। মানে হয়, ধরেন এটা দেখি, ইউ ক্যান টেক অ্যাপল অ্যান্ড অর ম্যাঙ্গো, মানে তুমি আপেলও নিতে পারো, আমও নিতে পারো, আবার দুইটাও নিতে পারো। মানে আপেলও নিতে পারো, অর থাকলে যদি শুধু অ্যান্ড থাকতো তাহলে কি হতো? অ্যাপেল অ্যান্ড ম্যাঙ্গো, মানে আপেল এবং ম্যাঙ্গো দুইটাই নিতে পারো। আর অর থাকলে কি হতো? আপেল অথবা ম্যাঙ্গো। আর অ্যান্ড অর যদি এভাবে লিখি, তার মানে হচ্ছে আপেলও নিতে পারো, আমও নিতে পারো, অথবা দুইটাই নিতে পারো, এইরকম। তো এই জিনিসটা একটু মনে রাখবেন। তো এই টাইপের যদি কিছু লেখেন, অ্যান্ড অর লিখবেন, এইভাবে লিখবেন আর কি, অ্যান্ড স্ল্যাশ অর এইভাবে লিখবেন। সো কম্পাউন্ড সেন্টেন্স তো ইজি। আর এই পাংচুয়েশন মার্ক কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে পাংচুয়েশন মার্কসটাকে একটু খেয়াল করেন। এই দেখেন প্রত্যেকটা যে লিঙ্কার আছে প্রত্যেকটার আগে কিন্তু কমা আছে। আই লাভ টু ট্রাভেল কমা এন্ড, আবার দেখেন শি ওয়ান্টেড টু গো টু দ্য পার্ক কমা তারপর বাট, আবার ইউ ক্যান স্টাডি নাও কমা তারপর অর। মানে প্রত্যেকটা কম্পাউন্ড লিঙ্কার্স যেগুলো আছে সেগুলোর আগে ইমিডিয়েটলি আগে একটা কমা আছে, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবেন। আমাদের কিন্তু পাংচুয়েশন মার্কসের ভুলের কারণে অনেক মার্কস চলে যায়। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা খুব সহজেই এবং, কিন্তু, অথবা, সুতরাং, জন্য, এরকম অনেক কিছু ব্যবহার করি। সো, ফর, হ্যাঁ, ইয়েট, এই যাই ব্যবহার করি সেগুলোর ব্যবহার আপনি যে সেন্টেন্স দেখলে বোঝা যায়। যেমন দেখেন সো, সুতরাং, তখন হি মিসড দ্য বাস সো হি অ্যারাইভ লেট টু ওয়ার্ক, সে বাস মিস করেছে সুতরাং সে কাজে আসতে দেরি করেছে। হি মিসড দ্য বাস, এটাও একটা আলাদাভাবে অর্থ প্রকাশ করে। হি অ্যারাইভড লেট টু ওয়ার্ক, এটাও আলাদা অর্থ প্রকাশ করে। কিন্তু এই মাঝখানে যে এটা এটা এই এই কথাটা, মানে এই সেন্টেন্সটার একটা রেজাল্ট হিসেবে আমরা বুঝতেছি, এই কারণে সো ব্যবহার করেছি, ঠিক আছে? হি মিসড দ্য বাস কমা সো হি অ্যারাইভড লেট টু ওয়ার্ক। এখানেও দেখছেন যে লিঙ্কারের আগে কমা আছে। তো এই কয়েকটা জিনিস যদি আপনারা ভালো করে বুঝেন যে কম্পাউন্ড সেন্টেন্সে কোন লিঙ্কার ব্যবহার করব এবং কোন লিঙ্কার কি কারণে ব্যবহার করব, কোন মনের ভাব প্রকাশের জন্য আমরা কোন লিঙ্কিং ওয়ার্ডটাকে ব্যবহার করব সেইটা, এবং প্রত্যেকটা কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ডের আগে একটা কমা হয় সেইটা, এই দুইটা জিনিস খেয়াল করে জাস্ট যদি লেখেন অটোমেটিক দেখবেন কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করা হয়ে গেছে। লেখার ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসটাকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পাংচুয়েশন মার্কসটা ঠিকঠাক মতো লিঙ্কিং ওয়ার্ডের সামনে বসানো এবং লিঙ্কিং ওয়ার্ডের সঠিক ব্যবহার। টেন্সের ক্ষেত্রে যেমন আমি বলেছিলাম যে
অক্সিলারি ওয়ার্ডের সঠিক ব্যবহারটা হচ্ছে টেন্সের সঠিক ব্যবহার, তেমনি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের সঠিক ব্যবহার মানেই হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডের সঠিক ব্যবহার এবং পাংচুয়েশন মার্কের সঠিক ব্যবহার। অটোমেটিক দেখবেন আপনাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের সঠিক ব্যবহার হচ্ছে। আর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যদি ব্যবহার না করেন আপনাদের রাইটিং এ ব্যান্ড স্কোর কিন্তু বাড়বে না। আচ্ছা, এই গেল কম্পাউন্ড সেন্টেন্স। এই পর্যন্ত কারো কোনো সমস্যা তো কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে? হ্যালো ভাই। হ্যাঁ, হ্যালো। সমস্যা নাই? না স্মাইলের না সমস্যা আছে? তিন নাম্বার অরে, হ্যাঁ, ওয়ার্ড হিসাবে অরেতে হচ্ছে যে কম্পাউন্ডের তো একটা নরমাল হচ্ছে যে আমার দুইটা ক্লজ রে যখন এড করব তখন দুইটা এই যে লিংকিং ওয়ার্ড ছাড়াও এটা দুইটা সেন্টেন্স ফুলি সেন্টেন্স হবে, হ্যাঁ। তবে হচ্ছে যে এই যে অরের ক্ষেত্রে দেখেন ইউ ক্যান টেক অ্যাপল অর ম্যাঙ্গো, হুম, এখানে তো হচ্ছে যে অরের পরে যে অংশটা আছে, হ্যাঁ, হ্যাঁ। ওটা তো আর ফুল কোনো কিছু বোঝাচ্ছে না। না না, আমি এটাকে কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে আলাদা করিনি, এটা আমি জাস্ট এন্ড অর এর ব্যবহারের জন্য লিখছি। কম্পাউন্ড সেন্টেন্স তো এগুলা। এটা তো ম্যাঙ্গো তো কোনো সেন্টেন্স না, এটা তো আমরা এই দেখেন এটা হ্যাঁ কেন এটা কমা ওয়ার্ড, লিখি নাই। এন্ড রে হ্যাঁ, জাস্ট হ্যাঁ। এই এই দেখেন এই এন্ড আর এই এন্ড এর তফাৎ কি দেখেন। এই এন্ডটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার হিসেবে ব্যবহার হয়েছে, এই জন্য এটা একটা কমা আছে, কারণ এটা আলাদা সেপারেট দুইটা সেন্টেন্সকে অ্যাড করেছে। কিন্তু এই এন্ড যেটা যেটা আমি এই যে অর্থটা যদি না লিখতাম তাহলে এই এন্ডটা জাস্ট দুইটা ওয়ার্ডকে পাশাপাশি লিখছি। কারণ আমরা মানে দুইটা কাজকে পাশাপাশি লিখি বা যে কোনো দুইটা নাউনকে আমরা যখন পাশাপাশি লিখি না, যোগ করে মানে যুক্ত বলি বা এবং বলি, তখন হচ্ছে এন্ড হিসেবে এইভাবে ব্যবহার করি, এই কমা ছাড়া এটা। কিন্তু এরকম যখন দুইটা আলাদা সেন্টেন্সকে অ্যাড করি তখন আমরা কমা ব্যবহার করি। ইভেন একাধিক এক্সাম্পল যদি দিতে চাই, ধরেন অ্যাপল অ্যান্ড ম্যাঙ্গো, তারপরে যদি এবং অন্য কিছু একটা যদি বুঝাইতে চাই, অন্য কোনো কিছু, অন্য একটা কোনো কাজ, তখন আবার পরে আবার আরেকটা অ্যান্ড লেখার আগে একটা কমা দিতে হয়। ঠিক আছে, এগুলা এগুলা এটা কম্পাউন্ড সেন্টেন্স না, এটা জাস্ট একটা সিম্পল সেন্টেন্স যেখানে অ্যান্ড অর এর ব্যবহারটা বোঝানোর জন্য আমি এটা লিখছি, যেহেতু এখানে অ্যান্ড আর অর আছে, অ্যান্ড অর এর ব্যবহারের জন্য লিখছি। এছাড়া কারো কোনো সমস্যা আছে? ভালো হয়েছে আপনি এটা মেনশন করছেন, নাহলে এটা ক্লিয়ার হইতো না। কম্পাউন্ড সেন্টেন্সে যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে আমি কমপ্লেক্সে সুইচ করব। হ্যাঁ শিওর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার কমপ্লেক্স সেন্টেন্সের যে লিঙ্কিং ওয়ার্ডস এর ব্যবহার, সেইটা নিয়ে আমি আহ, দুইটা রুলস বলবো বা দুইটা স্ট্রাকচার বলবো, আমি দুইটা স্ট্রাকচার আমি এটা মানে বুঝতে পারছি। তো ওই স্ট্রাকচার দুটো আপনাকে শেয়ার করি আপনাদেরকে। আমি এই যে লিঙ্কিং ওয়ার্ডস গুলো সেগুলাকে আমি এক্স ধরলাম, মানে এক্স ক্যাটাগরিতে ধরছি। এটা কিন্তু কোনো বইয়ের রুলস না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আলাদা সহজ করার জন্য এটা করছি। বিকজ, ডিউ টু, আনলেস, বিফোর, আফটার, ইফ, আনটিল, ডেসপাইট, সিন্স, হোয়াইল এন্ড হোয়েন, এই যে কয়টা লিঙ্কিং ওয়ার্ড আপনারা দেখতেছেন কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড, এগুলোকে আমি এক্স ক্যাটাগরি ধরলাম। তো এক্স ক্যাটাগরির কমপ্লেক্স সেন্টেন্স লেখার সিস্টেমটা কি সেটা আপনাদেরকে, এখানে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও দুইটা ক্লজ আছে, কিন্তু এই দুইটা ক্লজ কিন্তু আপনাদের আহ, আহ, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকবে। কম্পাউন্ডের ক্ষেত্রে যেরকম আমরা বললাম যে দুইটা ক্লজকে অ্যাড করছে ঠিক, কিন্তু একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না, দুইটা ক্লজই আপনাদের আলাদাভাবে মানে করতে পারবে, মানে ভাব প্রকাশ করতে পারবে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মানে একটা ভাব প্রকাশের ক্ষেত্রে আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকবে। আমি একটা সেন্টেন্স দেখাই তারপরে ওখানে চলে যাচ্ছি।
যেমন এই দেখেন, while it was raining we decided to stay indoors. আমি যদি শুধু এইটুক কথা বলি, while it was raining, যখন বৃষ্টি হচ্ছিল, এখন আমি যদি শুধু বলি যখন বৃষ্টি হচ্ছিল, তখন আপনি কি মনে করবেন? আপনি চিন্তা করবেন তারপরে কি হয়েছে, বা যখন বৃষ্টি হচ্ছে তারপর কি হয়েছে। হ্যাঁ, এরকম একটা আকাঙ্ক্ষা থেকে যায় মনের মধ্যে যে কি ঘটনা ঘটছে তারপরে। এটা তো ফুললি একটা, ওই যে আমরা বাংলায় পড়ছি না যে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা বাক্যের বৈশিষ্ট্য। তো ওই আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার অভাব আছে এই ক্লজটার মধ্যে। সো এই while it was raining, যখন বৃষ্টি হচ্ছিল, সো এইটার অর্থটা আমরা তো এটা অর্থটা বুঝলাম, কিন্তু এটার আকাঙ্ক্ষার কমতি আছে। এর পরে কি বলবো? এই কারণে এই জিনিসটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। মানে এইটা তার মনের ভাব প্রকাশের জন্য পরের ক্লজটার উপর ডিপেন্ড করতেছে। we decided to stay indoors, মানে আমরা ঘরের ভিতর থাকার ডিসিশন নিলাম, বা ডিসাইড করলাম যে আমরা ঘরে থাকবো। এইটার কিন্তু আলাদা একটা অর্থ আছে, we decided to stay indoors। হ্যাঁ, এটা একটা আলাদা অর্থ আছে। তো এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, কিন্তু এটা স্বাধীন না। এটা অর্থ প্রকাশ করার জন্য এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করতেছে, এই জন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। সো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটা ক্লজ থাকবে ডিপেন্ডেন্ট, আরেকটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট। তো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড হবে এই এই লিঙ্কিং ওয়ার্ডস এর দ্বারা। because, due to, unless, before, after, if, until, despite, since, আর while and when, এই কয়টা ইয়াকে আমরা এক্স ক্যাটাগরির মধ্যে রাখলাম। এক্স ক্যাটাগরির সেন্টেন্স লেখার সময় আমাদের কি করতে হবে? যখন এই ক্লজ, মানে সরি, এই লিঙ্কিং ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হবে, তখন ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটা কমা দ্বারা সেপারেট করে রাখতে হবে। এই যে মাঝখানে একটা কমা আছে, তার মানে যদি আমরা এক্স ক্যাটাগরির মানে লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করে সেন্টেন্স শুরু করি, তাহলে এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে একটা কমা দিয়ে দিব। আর যদি ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে আমরা লিখি মানে ইয়াটা লিঙ্কিং ওয়ার্ডটা, তখন কোনো কমা হবে না। ঠিক আছে, যখন মাঝখানে আমরা এটা লিখব তখন কোনো কমা হবে না। আর সবসময় ডিপেন্ডেন্ট ক্লজের সাথেই এই ইয়াটা থাকে, মানে লিঙ্কিং ওয়ার্ডটা থাকে। তো এখানে লিঙ্কিং ওয়ার্ডের সাথে যে ক্লজটা আছে সেটা ডিপেন্ডেন্ট, আবার এই এক্স এর পরের যে সেন্টেন্সের যে অংশটুকু থাকবে, মানে বাক্যাংশ বা ক্লজ থাকবে, সেইটুকু ডিপেন্ডেন্ট হবে। মানে এখানে আবার এইটা ইন্ডিপেন্ডেন্ট, আর এইটার হচ্ছে এইটা, এই পাশের অংশটা ইন্ডিপেন্ডেন্ট। অর্থ দেখলে বুঝতে পারবেন, আমি সরাসরি অর্থে চলে যাচ্ছি, এটার ইমপ্লিকেশনটা দেখাচ্ছি আপনাদেরকে। সো এই ওয়ার্ডগুলো মনে রাখেন যে এই টাইপের ওয়ার্ড কখন কি জন্য ব্যবহার হয় সেটা বোঝার জন্য এখানে আমি সেন্টেন্সের সাথে লিখে রাখছি। while মানে যখন, despite মানে সত্ত্বেও, since মানে যেহেতু, কেননা থেকে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। until মানে যতক্ষণ পর্যন্ত না, প্রত্যেকটা সেন্টেন্স পরে পরে বলতেছি। যেমন while it was raining, যখন বৃষ্টি হচ্ছিল, we decided to stay indoors। এই দেখেন while দিয়ে শুরু হয়েছে, তাই কমা মাঝখানে। কারণ while যদি মাঝখানে আসে তখন কি হবে দেখি, we watched the game while waiting for our friends। while এখানে মাঝখানে, মানে এই লিঙ্কিং ওয়ার্ডটা মাঝখানে বসাইছি। সো এই সেন্টেন্সটার মধ্যে আর কোনো কমা দেই নাই। while waiting for our friends, যখন আমরা আমাদের বন্ধুদের জন্য ওয়েট করছিলাম, এই এটা তখন কি ডিপেন্ডেন্ট, কারণ অর্থ আমরা যখন ওয়েট করছিলাম তখন কি হয়েছে বা কি করছি এগুলো তো বলি নাই। সো এটার তো আকাঙ্ক্ষার অংশটা বাদ আছে। সো এইটার হচ্ছে এই অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ওই ওয়াজ তাকে। হ্যাঁ, তো এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তার মানে দেখলাম যে লিঙ্কিং ওয়ার্ড যে ক্লজের সাথে থাকবে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর লিঙ্কিং ওয়ার্ড শুরুতে আসলে মাঝখানে কমা হবে, আর যদি মাঝে আসে তাহলে কোনো কমা হবে না। এই জিনিসটা খালি মাথায় রাখেন। তো এই ক্যাটাগরির জন্য এই সিস্টেম। whereas and though, এই দুইটা লিঙ্কিং ওয়ার্ডের ক্ষেত্রে
এই যদি এই লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যদি ক্লজ মানে সেন্টেন্স শুরু হয় তাহলে সেম আগেরটার মতোই, তবে তফাৎ হচ্ছে এগুলা মাঝখানে থাকলে আবার এগুলোর আগে কমা হয়, এটা হচ্ছে তফাৎ। জাস্ট এইটা হচ্ছে তফাৎ, বাকি হচ্ছে ওইটার মতোই। মানে এগুলা এই লিঙ্কিং ওয়ার্ড গুলো যখন শুরু হয়েছে তখন দুইটা ক্লাসের মাঝখানে কমা হয়েছে, এই সেম whereas and though এর ক্ষেত্রেও এইটা দিয়েও যখন আপনার ক্লাসটা শুরু হয়েছে তখন মাঝখানে কমা হয়েছে। তবে এইগুলো যখন মানে শুরুর এক্স ক্যাটাগরির জন্য যখন মাঝখানে আসলো তখন কিন্তু কমা হয়নি, তবে whereas and though এর ক্ষেত্রে কিন্তু whereas and though এর আগে একটা কমা হবে। এইভাবে মনে রাখেন সহজে মনে রাখার জন্য, যাতে আপনাদের পাঞ্চুয়েশন মার্কসটা ভুল না হয় এবং কমপ্লেক্স সেন্টেন্সেরও সঠিক ব্যবহার হয়। যেমন whereas দিয়ে একটা সেন্টেন্স দেখি। whereas মানে হচ্ছে অপর পক্ষে, অন্যদিকে, এরকম টাইপ। whereas John prefers quiet places, Maria enjoys lively crowds। মানে whereas John prefers quiet places, জন কি করে যেদিক মানে একদিকে কি জন কি করতেছে প্রেফার কোয়াইট প্লেস মানে নীরব জায়গা। মারিয়া এনজয়স লাইভলি ক্রাউডস, মারিয়া কি করে অপরপক্ষে কি করে মারিয়া এনজয় লাইভলি ক্রাউডস, যেখানে ক্রাউড আছে এবং লাইভলি সবাই আলোচনা করতেছে গল্প সল্প করতেছে এরকম। এই ক্ষেত্রে ওই যে ভাইরাস দিয়ে শুরু তাই মাঝখানে কমা। এখন এইটাতে আসি পরের সেন্টেন্সে। শি লাভস হাইকিং whereas her brother prefers biking। সে হাইকিং পছন্দ করে মানে হচ্ছে পাহাড়ের উঁচুতে উঠা, whereas অপরপক্ষে তার ভাই কি করে her brother prefers biking মানে সাইকেল চালানো। ঠিক আছে, সো এইখানে কমা হয়েছে whereas এর আগে, তফাৎটা এইখানেই। আগেরটা দেখেন while মাঝখানে তো কোনো কমা হয় না, কিন্তু whereas এর আগে একটা কমা হয়েছে। এবার দো কখন আসে যদিও, দো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে টায়ার্ড, হি কন্টিনিউড ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে তাও কি কন্টিনিউ করে গেছে, তার এই প্রজেক্টের উপর কাজ করাটা সে কন্টিনিউ করে গেছে। এখানে দো দিয়ে শুরু হয়েছে মাঝখানে কমা। আবার দে এনজয়েড দ্য ট্রিপ দো ইট ওয়াজ টায়ারিং, মানে তারা কি ট্রিপ মানে হচ্ছে যে জার্নিটা বা যে ঘুরতে যাওয়াটাকে এনজয় করছে যদিও এটা কি মানে টায়ারিং ছিল, মানে অনেক ক্লান্তিকর ছিল। তো কোন কোন লিঙ্কারের কি অর্থ, মানে কোন ভাব বোঝানোর জন্য কোন লিঙ্কারটা ব্যবহার করছে সেইটা জানাটা খুব জরুরি। প্লাস হচ্ছে আমি যে স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাই দিলাম এই স্ট্রাকচারটা ফলো করা জরুরি। মনের ভাব এইটা যদিও কোনো কিছু এই টাইপের মনের ভাব প্রকাশ করতে চান তখন দো ব্যবহার করবেন অথবা অল দো ব্যবহার করবেন, আর এইরকম কমার পজিশনটা ঠিক রাখবেন, দেখবেন অটোমেটিক কমপ্লেক্স সেন্টেন্স ঠিক হয়ে গেছে। সেম ডেসপাইট অর্থ হচ্ছে সত্ত্বেও, despite the warnings they went ahead with the plan, মানে সাবধান করে দেওয়া সত্ত্বেও তারা কি করছে তাদের প্ল্যান অনুসারে আগায় গেছে। আবার দেখি he finished the marathon despite a minor injury, তারা ম্যারাথন কি মানে ফিনিশ করছে কি সত্ত্বেও, একটা ছোটখাটো ইনজুরি থাকা সত্ত্বেও। তো এরকম বিষয়গুলা এই ডেসপাইট হচ্ছে যে এক্স ক্যাটাগরির। তারপর আনটিল যতক্ষণ পর্যন্ত না, আনটিল ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক ইউ ক্যান গো আউটসাইড, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার হোমওয়ার্ক শেষ করবে না তুমি বাইরে যেতে পারবে না। আবার দে ওন্ট লিভ আনটিল দ্য কনসার্ট এন্ডস, তারা চলে যাবে না যতক্ষণ পর্যন্ত কনসার্ট শেষ হচ্ছে না। সহজ, একেবারে সহজ, এগুলো আপনারা আগে থেকেই জানেন, তাও আমি আরেকবার দেখাইলাম। আনলেস মানে যদি না, আনলেস ইউ ট্রাই, যদি তুমি ট্রাই না করো, ইউ উইল নেভার নো ইয়োর ট্রু পটেনশিয়াল, মানে তুমি তোমার আসল যোগ্যতা বা ক্ষমতা বুঝবা না যদি ট্রাই না করো, এরকম। তো উই ক্যান স্টার্ট দ্য প্রজেক্ট আনলেস উই হ্যাভ অল দ্য ম্যাটেরিয়ালস, আমরা এই প্রজেক্ট শুরু করতে পারবো না যদি না আমাদের মানে যত উপকরণ সেগুলো আমাদের কাছে চলে আসতেছে বা আমাদের কাছে আছে, ততক্ষণ আমরা প্রজেক্ট শুরু করতে পারবো না। যদি না, আনলেস হচ্ছে যদি না। বিফোর আফটার এটার ব্যবহার তো আপনারা জানেনই, আগে এবং পরে।
আচ্ছা, বিফোর মানে আগে। বিফোর দ্য মুভি স্টার্টেড উই গ্র্যাব সাম স্ন্যাক্স। মানে মুভি শুরু হওয়ার আগে আমরা কি করছি? উই গ্র্যাব সাম স্ন্যাক্স। আবার দেখেন, আই লাইক টু রিভিউ মাই নোটস বিফোর টেকিং অ্যান এক্সাম। আমি আমার নোটস গুলো পড়া পছন্দ করি, আবার রিভিউ করা পছন্দ করি আমার এক্সাম শুরু হওয়ার আগে আগে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। রোগী আসার আগে রোগী মারা গেল, সরি, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। সেম মানে বিফোর আফটার এগুলো ওই যে এক্স ক্যাটাগরির মধ্যে পড়তেছে। এখন কন্ডিশনালস, কন্ডিশনালসটা একটু ভালো করে দেখি। কন্ডিশনালস এর অংশটা, কন্ডিশনালস এর এই রুলসটা একটু ভালো করে দেখি। ইফ দিয়ে যদি শুরু হয়, ইফ দিয়ে, ইফ দিয়ে মানে যে কমপ্লেক্স সেন্টেন্সটা হবে, ইফ এর সাথের ক্লজ যেটা, ইফ এর সাথের ক্লজ যেটা ডিপেন্ডেন্ট ক্লজ আর কি, হ্যাঁ, সেইটার সাথে যে ক্লজটা থাকবে সেইটার ভার্ব এর উপর ডিপেন্ড করবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বটা কেমন হবে। যেমন দেখেন, ইফ ইউ থ্রো আইস ইনটু ওয়াটার ইট ফ্লোটস। মানে এটা একটা চিরন্তন সত্য কথা, সেই ক্ষেত্রে কোনো ভার্বের কোনো চেঞ্জেস নাই। যেমন ইফ ইউ থ্রো আইস ইনটু ওয়াটার, তুমি যদি বরফ পানিতে ফেলে দাও, হ্যাঁ, এটা একটা চিরন্তন সত্য যে ইট ফ্লোটস মানে এটা ভাসবে। সো এই কারণে দেখেন, এইটাও প্রেজেন্ট ফর্মে আছে আর এইটাও প্রেজেন্ট ফর্মে আছে, ইট ফ্লোটস। কিন্তু সিমিলারলি এটা যদি চিরন্তন সত্য টাইপের না হয় তখন কি হবে? ইফ এর সাথে যদি প্রেজেন্ট ফর্ম হয় তখন দেখবেন এখানে শ্যাল, উইল অথবা মে অথবা ক্যান, এই অক্সিলারি ভার্বগুলা আমাদের এই মডাল অক্সিলারি ভার্বগুলা ব্যবহার করতে হবে। যদি এরকম হতো, ইফ ইউ থ্রো আইস ইনটু ওয়াটার, হ্যাঁ, ইট ফ্লোটস, মানে এটা যদি চিরন্তন সত্য কথা না হতো তাহলে কি কি হতো? ইট উইল ফ্লোট হইতো, ইট উইল ফ্লোট হইতো, হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম হইতো। আর এটার পরে একটা কি অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল, উইল, মে অথবা ক্যান, যেটা যায়, যেটা রিলেভেন্ট সেটা ইউজ হইতো, এবং ভার্বের নর্মাল ফর্মটা মানে বেস ফর্মটা বসতো, ইট উইল ফ্লোট হইতো। আর এইটার পরে যদি পাস্ট ফর্ম হয় তখন কি হয়? তখন হচ্ছে শুড, কুড, মাইট অথবা উড ব্যবহার হয়। যেমন ইফ ইউ থ্রিউ আইস ইনটু ওয়াটার, মানে যদি তুমি পানির মধ্যে ফেলতে, হ্যাঁ, ফেলে দিতে, থ্রিউ মানে পাস্ট ফর্মে যদি আনতাম তখন কি হতো? ইট উড ফ্লোট হইতো। তখন শুড, কুড, উড, মাইট এই টাইপের যেটা রিলেভেন্ট সেটা হইতো, উড হইতো। আবার পাস্ট পারফেক্ট ফর্ম যদি হইতো তখন শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ এগুলা ব্যবহার হইতো। যেমন ইফ ইউ, ইফ ইউ, ইফ পাস্ট পারফেক্ট, কিন্তু ইফ ইউ হ্যাড থ্রিউ বা ইফ ইউ হ্যাড থ্রোন, হ্যাঁ, ইফ ইউ হ্যাড থ্রোন আইস ইনটু ওয়াটার হইতো, তাহলে কি হইতো? ইট উড হ্যাভ ফ্লোট হইতো, তখন উড হ্যাভ ইউজ হইতো। এটা এখন ডিপেন্ড করে এখন আপনি যে ক্লজটা লিখবেন, মানে ইফ দিয়ে যে ক্লজটা লিখবেন পরের অংশে কোন ভার্বটা ব্যবহার করবেন সেটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে আপনার। ইফ এর পরে প্রেজেন্ট হলে শ্যাল, উইল, মে, ক্যান এগুলা, ইফ এর পরে পাস্ট ফর্ম হইলে তারপর শুড, উড, শুড, কুড, মাইট, উড এই টাইপের, আর ইফ এর পরে পাস্ট পারফেক্ট হলে শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এই টাইপের। ঠিক আছে, এইটাকে বলে কন্ডিশনালস, মানে কন্ডিশন দিয়ে সেন্টেন্স তৈরি করা। ইফ মানে তো কন্ডিশন, যদি, এই আর কি। এরপর সে বিকজ, কারণ, এটা আপনি জানেন কোনো কিছুর কারণ যদি বোঝায় বিকজ, ডিউটিও কারণ হিসেবে ব্যবহার করে, এই আর কি। তো এইবার আসি ওয়াই ক্যাটাগরি। এক্স ক্যাটাগরি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এক্স ক্যাটাগরি হোয়ার এজ এন্ড দো দিয়ে, নাকি বুঝছেন সবাই? কন্ডিশনালস বুঝছেন? শাকিল ভাই, ইসমাইল, জাহিদ ভাই, জি ভাইয়া বুঝছি। এগুলো ছোটবেলার জিনিস, এসএসসি এইচএসসি তে পড়ছে।
সহজ। এবার সে ওয়াই ক্যাটাগরির কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার। ওয়াই এর মধ্যে আমি রেখেছি হাউএভার, মোরওভার, দেয়ারফর, দাজ এন্ড ফারদারমোর, এইগুলো। এই ক্ষেত্রে এই যে লিঙ্কার দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তখন এই প্রত্যেকটা লিঙ্কারের পরে একটা কমা হবে। অলওয়েজ এই প্রত্যেকটা লিঙ্কারের পরে কমা হয়। হাউএভার কমা, মোরওভার কমা, দেয়ারফর কমা, দাজ কমা, তারপর হচ্ছে ফারদারমোর কমা, মাস্ট কমা হবে। এটা আইদার সেন্টেন্সের শুরুতে হোক আর মাঝেই হোক। যদি মাঝে হয় এবং আগের সেন্টেন্সের সাথে লিংক থাকে, তাহলে আগের সেন্টেন্সের পরে একটা সেমিকোলন হবে। এটা মাথায় রাখতে হবে। মানে ওয়াই ওয়ালা যে সেন্টেন্সটা, মানে ওয়াই লিঙ্কার সাথে আছে যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা যদি ডিরেক্টলি এই সেন্টেন্সটার একটা রেজাল্ট হিসেবে আসে, অথবা এই সেন্টেন্সটা যেটা থাকবে, শুরুর যে সেন্টেন্সটা থাকবে সেইটার বিপরীত কোনো একটা কিছু হয়, অথবা একদম ডিরেক্টলি এটার রেজাল্ট হয়, ঠিক আছে, অথবা ডিরেক্টলি এই অংশের একটা অ্যাডিশন হয়, কোনো একটা এক্সট্রা তথ্য, এরকম কিছু হয়, তখন প্রথম যে অংশটা সেটার মানে প্রথম যে সেন্টেন্স সেটার পর একটা সেমিকোলন হবে এবং তারপর লিঙ্কারটা বসবে এবং কমা হবে, তারপর বাকি সেন্টেন্সটা হবে। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আর যদি ডিরেক্টলি কোনো কানেকশন না থাকে এই সেন্টেন্সের সাথে, তাহলে এটা একটা আলাদা সেপারেট সেন্টেন্স হবে। তখন এই সেমিকোলন হবে না, এটার আগের সেন্টেন্সের আগে একটা ফুল স্টপ দিয়ে শেষ হবে, তখন এটা একটা সেপারেট সেন্টেন্স হবে। যেমন এটা নিয়ে আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই, সেটা হচ্ছে ধরেন ডিরেক্টলি কানেকশন নাই, এটা সেপারেট একটা সেন্টেন্স। যেমন দেয়ারফর শি ডিসাইডেড টু টেক দ্য জব অফার, এটা একটা সেপারেট সেন্টেন্স, যেখানে দেয়ারফর দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। কিভাবে বুঝলাম যে আগের সেন্টেন্সের পরে দেখেন এখানে ফুল স্টপ আছে, হ্যাঁ, আর এখানে দেয়ারফর ওয়ার্ডটা, এটার টি হচ্ছে ক্যাপিটাল লেটারে আছে, মানে সেন্টেন্স শুরুতে ক্যাপিটাল লেটার হয়। দেয়ারফর শি ডিসাইডেড টু টেক দ্য জব অফার। হ্যাঁ, তো এইটা ডিরেক্টলি কোনো একটা সেন্টেন্সের রেজাল্ট না, কোনো কিছুর রেজাল্ট না। যেমন দেখি হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছে। দেয়ারফর হি রিসিভড আ প্রমোশন, যেটার ফলে কি হয়েছে, অতএব সে প্রমোশন পাইছে। তো ডিরেক্টলি এই সেন্টেন্সটার সাথে এইটার লিংক আছে। হি ওয়ার্কড হার্ড সেমিকোলন দেয়ারফর হি রিসিভড আ প্রমোশন, ডিরেক্ট কানেকশন আছে। দেখেন এখানে টি এর আগে টিটা কি স্মল লেটারে ব্যবহার হয়েছে, ক্যাপিটাল না। হি ওয়ার্কড হার্ড, তারপর সেমিকোলন দেয়ারফর হি রিসিভড আ প্রমোশন। তার প্রমোশন পাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে সে কঠোর পরিশ্রম করছে। মানে এই একটা সেন্টেন্সের সাথে ডিরেক্ট কানেকশন আছে, কিন্তু এইখানে ডিরেক্ট কানেকশন নাই, এখানে একাধিক কারণ আছে। যেমন দেখি নাসিমা ইজ আ পুয়ার গার্ল, এটা একটা কারণ। হার প্যারেন্টস আর সিরিয়াসলি ইল অ্যান্ড আনএবল টু আর্ন, তার বাবা মা কি অনেক অসুস্থ এবং ইনকাম করতে পারে না, মানে উপার্জন ক্ষমতা নেই। তো এখানে অনেকগুলা কারণ, এক হচ্ছে নাসিমা একে তো গরিব, তারপর তার বাবা মা অসুস্থ এবং কাজ করতে পারে না। তো এই সব কয়টার উপর ডিপেন্ড করে এই রেজাল্টটা আসছে। she decided to take the job offer, এই কারণে সে কি করছে, এই জব অফারটা নিছে। তো therefore she decided to take the job offer। তো এই রেজাল্টটা মানে অতএব এই যে কারণ যেটা, সেটা আসলে অনেকগুলা কারণের উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে 2টা 3টা 4টা বিভিন্ন হতে পারে, ইভেন একটা প্যাসেজের উপরেও হতে পারে, ফুল একটা প্যাসেজের উপরেও হতে পারে, ঠিক আছে। আর যদি ডিরেক্টলি একটা কারণে হয় দেন তখন আমরা এইভাবে লিখবো, সেমিকোলন দিয়ে লিখবো। এই হচ্ছে এটার তফাৎ। দাস, হাউএভার, দাস আর দেয়ারফর এর ব্যবহার সেম। হাউএভারটা হচ্ছে একটু বিপরীত কথা যখন বলি তখন হাউএভারটা হয়। হ্যাঁ, যেমন দেখেন শি স্টাডিড হার্ড ফর দ্য এক্সাম, এক্সামের জন্য সে অনেক কঠিন পড়াশোনা করছে। হাউএভার শি ওয়াজ
however she was still nervous about her performance. তা সত্ত্বেও যতই সে কি করছে পড়াশোনা ভালো করুক না ভাইয়া কেন তা একটা সত্ত্বেও। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি দেয়ার ফর যেটা বললেন, যদি একাধিক কারণ হয় তার ফলাফল যদি প্রকাশ পায় তাহলে দেয়ার ফর সেন্টেন্সের শেষে ব্যবহার করা হবে। আর যদি একটা কারণের ফলাফল যদি হয় তাহলে দেয়ার ফর মিডিলে হবে। এটা কি বিষয়? মিডল না, মানে একই সেন্টেন্সের ইনক্লুডেড থাকবে, এটা মিডলই বলা যায়, কিন্তু মানে লিঙ্ক আপ ইয়াটা করবে, সেন্টেন্স। হ্যাঁ, মানে লিঙ্ক লিঙ্ক করবে, একটা সেন্টেন্সকে লিঙ্ক লিঙ্ক আপ থাকবে, করবে হ্যাঁ, দেয়ার ফর। মানে কারণটার সাথে লিঙ্ক থাকবে। এইটা মেনলি সেই কমপ্লেক্স সেন্টেন্সটা, যেটা এইটা। তার মানে দুইটা কারণের ফলাফল যদি হয় তাহলে দেয়ার ফর লাস্ট হবে সেন্টেন্সের, আর যদি একটা হ্যাঁ কারণের ফলাফল হয় তাহলে লিঙ্ক করবে। হ্যাঁ, যে কোনো একটা কারণ ওকে। বা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই জিনিসটা হয়েছে, রেজাল্টটা আসছে, আউটকামটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে অথবা একটা কাজের পরিপ্রেক্ষিতে, তখন এটা একটা সেন্টেন্স, তখন এটা একটা হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এইটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স না, এটা জাস্ট একটা আলাদা সেন্টেন্স। therefore she decided to take the job offer, এটা একটা আলাদা একটা সেন্টেন্স, ঠিক আছে? যেটা কিনা এতগুলা কারণের একটা ফলস্বরূপ, কিন্তু এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। he worked hard therefore he received a promotion. সেম ডাজের ক্ষেত্রে হোক, however, moreover, furthermore, সেম জিনিস, সেটার যে ব্যবহার। যেমন দেখি, she studied hard for the exam, however she was still nervous about her performance. যদিও সে অনেক ভালো পড়াশোনা করছে, তাও কি হয়েছে, সে তাও তার পারফরমেন্স সম্পর্কে নার্ভাস। মানে তাও নেগেটিভিটি বুঝাচ্ছে এখানে, নেগেটিভিটি একটু, সেই ক্ষেত্রে আমরা however ব্যবহার করব। আর moreover ব্যবহার করব হচ্ছে এডিশন করার জন্য, কোনো কিছুর সাথে এক্সট্রা কোনো তথ্য দেওয়ার জন্য। যেমন দেখেন, the project was completed ahead of schedule, মানে যে নির্ধারিত টাইমের আগেই শেষ হয়ে গেছে। moreover the team managed to reduce cost significantly, উপরন্তু মানে এর in addition তারা কি করছে, তারা খরচও কমায় নিয়ে আসছে। মানে দুইটা পজিটিভ জিনিসকে একত্রে, মানে এখানে and ব্যবহার করতে পারতাম আমি, the project was completed ahead of schedule and the team managed to reduce cost significantly, এইভাবে লিখলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হইতো। আর and এর বদলে আমি কি লিখছি, moreover ইউজ করছি কমপ্লেক্স সেন্টেন্স বানানোর জন্য। তো আমি এখানে সেমিকোলন দিয়ে moreover দিয়ে কমা লিখছি, মানে এটা দুই ভাবেই হতো, কম্পাউন্ড হইতো, কমপ্লেক্স হইতো। আর ফার্দার মোরটা কখন হয়, যখন moreover এর পরে আরো কিছু আপনি মানে তথ্য দিতে চান। মানে moreover দিয়ে যদি একটা তথ্য দিলেন, ফার্দার মোর দিয়ে আরো বেশি যদি তথ্য দিতে চান, ফার্দার মোর ইউজ করবেন। ফার্দারমোর আর মোরওভার সেম, ইয়াটা সেম, কিন্তু যখন এসে লিখবেন তখন ধরেন আপনি একটা তথ্য দিলেন, তারপরে ইন এডিশন আরো একটা তথ্য দিলেন, এটা হতে পারে আপনি মোরওভার দিয়ে লিখতে পারেন, ইন এডিশন টু দিয়ে লিখতে পারেন, এডিশনালি এরকম লিখে তারপর লিখতে পারেন, মানে মোরওভার, এডিশনালি, ইন এডিশন টু, সেম জিনিস। আবার তারপরেও যদি আরো কিছু তথ্য দিতে চান, যেমন ধরেন আমি একটা এস এর মধ্যে ট্রাফিক জ্যামের কারণ নিয়ে ধরেন একটা এসে লিখতেছি, ধরেন, তো ট্রাফিক জ্যামের তো অনেক কারণ হতে পারে, প্রথম একটা কারণ আমি দেখাইলাম, সেকেন্ড কোন একটা কারণ আনতে গেলে তখন তো আমাকে কানেক্টেড থাকতে হবে, প্যাসেজটা তো প্যাসেজটার ভিতরে যে কোহেরেন্স এন্ড কোহেশন রক্ষা করার জন্য, মানে কানেক্টিভিটি বা হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের এই বিশেষ করে এই যে এগুলা, however, moreover, therefore, thus and furthermore, in addition, additionally, thus, therefore, এই জিনিসগুলো আমাদের খুব বেশি ব্যবহার হয় কোহেশন এন্ড কোহেরেন্স এন্ড কোহেশনের জন্য, মানে ধারাবাহিকতা, লেখার ধারাবাহিকতা রক্ষার জন্য। তো এর রিলেটেড একটা, আমরা যখন রাইটিং এর ক্লাসে যাব তখন এটা ভালো করে বুঝতে পারবেন কিভাবে আমরা এটা ব্যবহার করি। ধরেন একটা কারণ দেখাইলাম, পরবর্তীতে আরেকটা কারণ নিয়ে আলোচনা করার আগে মোর ওভার লিখলাম, তারপরে আরেকটা কারণ লেখার আগে তখন মোর ওভারের বদলে আমি ফার্দার মোর লিখলাম, এরকম। এস এর ক্লাস যখন শুরু হবে তখন আপনাদেরকে আমি দেখাবো। তো আজকের ক্লাসটা এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে বোঝানোর জন্যই মেইনলি
ছিল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার, পাংচুয়েশনের ব্যবহারটা সবথেকে গুরুত্বপূর্ণ রাইটিং এর ক্ষেত্রে, আর টেন্সের ব্যবহারটা সবথেকে গুরুত্বপূর্ণ। এটা ইভেন আপনার স্পিকিং প্লাস হচ্ছে রাইটিং দুইটার ক্ষেত্রে কাজে। তো ওয়াই যে ইয়াটা ওয়াই ক্যাটাগরির যে ইয়াগুলো সেগুলো আপনারা ভালো করে বুঝছেন। আপনাদের জি কাজ ভাইয়া। হবে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করা বেশি বেশি। কারণ প্যাসেজে যখন চলে যাবেন বা আপনি যখন এসে লিখবেন তখন কিন্তু যাতে কোনো নির্ভুল ভাবে একটানা লিখে যেতে পারেন তার জন্য আপনাকে অবশ্যই এই প্রত্যেকটা টাইপের মানে মনের ভাবগুলো আপনাকে তো বুঝতে হবে। দেয়ারফর কেন ব্যবহার হয়, দাস কেন ব্যবহার হয়, এটা বুঝে যখন লিখবেন তখন দেখবেন এই প্রত্যেকটা লিঙ্কার দিয়ে যখন একাধিক সেন্টেন্স লিখবেন তখন এটা অনেক আয়ত্তে চলে আসবে। তো এটা আপনাদের একটা বড় টাস্ক। এটা এমন না যে আপনি আজকে একদিনে সারাদিন এগুলা লিখে শেষ করে রাখলেন, আপনার 2 সপ্তাহ কোনো খবর নেই, এরকম হওয়া যাবে না। বরং আপনি একটা লিঙ্কার দিয়ে একটা সেন্টেন্স লেখেন রেগুলার, তাও প্রতিদিন লেখেন, এটা আপনার আরো বেশি মাথায় থাকে। যতদিন না রাইটিং এর ক্লাস আপনাদের শুরু হচ্ছে, বিশেষ করে এস এর ক্লাস, ততদিন আপনারা প্রতিদিন এই প্রত্যেকটা লিঙ্কার এবং প্রত্যেকটা টেন্স দিয়ে একটা করে হলেও সেন্টেন্স লেখেন। আমি দেখতে চাই আপনারা প্রত্যেকদিন একটা সেন্টেন্স করে লিখছেন, লিখে আমাকে দরকার হলে একটু দেখান। এই টাস্কটা আপনাদের ইসের মধ্যে নাই, ট্র্যাকার টুলের মধ্যে নাই, কিন্তু আপনাদেরকে আমি মুখে বলে দিলাম যে এই কাজটা করে। এই কাজটা করলে আপনাদের এই যে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার গুলো বা লিঙ্কার গুলা বা টেন্স গুলা ব্যবহার করাটা ভালোভাবে শিখে যাবেন। বিশেষ করে নির্ভুলতার জন্য খুবই জরুরি। আর এই কমা, সেমিকোলন এগুলার যে কোন কোন সময় কোন জায়গায় আমি ব্যবহার করছি, এইটা আমি তো ওই যে সুন্দর করে ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিছি যাতে আপনি সহজে মনে রাখতে পারেন। এতে করে আপনার আলাদাভাবে পাংচুয়েশন মার্কস এর ব্যবহার শিখা লাগবে না, সহজেই আপনারা এটা লিখতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আপনাদের সাথে স্পিকিং প্র্যাকটিস স্টার্ট হবে।